পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ে গেরুয়া শিবিরে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে কঠিন দুঃসময়ের মুখে মমতা। রাজ্যবাসীকে মোদির শুভেচ্ছা। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। তিস্তা পারের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করব। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া, বললেন বাণিজ্য মন্ত্রী। দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে সমাধানেরও সুযোগ আছে। হাওরে অপরিকল্পিত বাঁধের কারণেই ডুবেছে পাকা ধান, অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। 500 টাকা আমরা দিতেছি না, 1200-1300 রইতরভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সবটা চিকির মাঝে বেড়া উঠে গেছে। মেশিন উঠতে পারে না, পানির মাঝে কি করা যায়? কখন আমরা উপায়টা ঘুরে দেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কৃষি ও ত্রাণমন্ত্রী, দেয়া হবে এককালীন সহায়তা। হাম ও উপসর্গে থামানো যাচ্ছে না শিশু মৃত্যু। 4 জেলায় প্রাণ গেছে আরো 5 জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড়। সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডিসিদের বৈঠক। সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে বোঝাপড়ার উপর গুরুত্বারোপ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল বিজেপি। তৃণমূল দুর্গের পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দখলে নিয়েছে 206টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে 81টি আসন। নিজ আসন ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন আনন্দ উদযাপন করছে, তখন জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। জোড়া ফুল আর পদ্ম ফুলের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজয় নিশান উড়ালো বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। 293 আসনের মধ্যে 206টি দখলে নিল বিজেপি, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভরাডুবি হল তৃণমূল কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাজিমাতের পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন শুভেন্দু। जनता का जीत है। कुशासन, भ्रष्टाचार और हिंदू विरोधी सरकार को उखाड़ फेंकने का काम किया जनता ने। ये मेरा जिला है, पूरा साफ कर दिया, एकदम पांचकुड़ा से लेकर दीघा तक पूरा साफ कर दिया। ये खत्म, राहुल गांधी भी खत्म, तेजस्वी यादव भी पहले खत्म हो गया, ममता आज खत्म हो गया, और आने वाला यूपी चुनाव में अखिलेश भी खत्म हो जाएगा। রাজধানী নয়াদিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার্সের সামনেও নেমেছিল নেতাকর্মীদের ঢল। সেখানে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সেজে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। आज पूरे देश में एक भी राज्य ऐसा नहीं है जहां कम्युनिस्ट पार्टी की सरकार हो। বিজেপির বিরুদ্ধে 100-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ আনলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় তৃণমূল এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তৃণমূল নেত্রী। এরা হচ্ছে দালালিক পার্টি, 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seat they looted and cheated, and this election commission is a BJP commission. তৃণমূল কর্মীদের ওপর হামলা মারধরের অভিযোগও করেছেন মমতা।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন দলের নিয়ম মেনেই নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা 3 দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যও। RSS এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারেই নতুন একটা সমীকরণ। কি বলছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা সেটি একটু জানতে চাই। সেই সাথে ফলাফলের পর কোনো রাজনৈতিক সহিংসতার খবর পেয়েছেন কিনা? দেখুন রূপা, প্রথমেই বলে রাখি 2021 সালে বিজেপি যতটা দুর্বল ছিল বা বিজেপি রাজনৈতিক পরিপক্ক ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করার ক্ষেত্রে, এবং তার জন্য 2021 সালে পরাজয় হয় বিজেপি। তবুও বিজেপি প্রায় 77টি আসন পেয়েছিল। 2026 সালে অর্থাৎ 5 বছরে কিন্তু অনেকটা জল গড়িয়ে গেছে এবং যারা বিজেপির নেতা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতা রয়েছেন রাজ্য নেতৃত্ব, তারাও কিন্তু অনেকটা পোক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখে লড়াইতে। এবং তার অবশ্যই সেনাপতি হিসাবে নাম উঠে আসে বারবারই একটি নাম, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার সেনাপতিত্বে তিনি বিধানসভায় যেহেতু বিরোধী দলনেতা ছিলেন, সেই হেতু কিন্তু তার নাম কিন্তু মুখ্যমন্ত্রীর তালিকায় কিন্তু শীর্ষে রয়েছে। তারপরে আপনি যেগুলো বললেন আরো দুটো নাম, যে সমীক ভট্টাচার্য রয়েছে, দিলীপ ঘোষ রয়েছে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু সংসদীয় রাজনীতিতে গ্রহণযোগ্যতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে কিন্তু যুক্তিযুক্ত, এমনটাই কিন্তু মনে করছেন বিজেপির সমর্থকরা। এইবারের জয় কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারী জয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা সরকার প্রায় 237টি মামলা করেছিল বিভিন্ন ক্ষেত্রে। সেই মামলাগুলো কিন্তু রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সেগুলো কিন্তু আবার তুলে নেবে, এমনটাই কিন্তু জানতে পেরেছি। 9 মে কিন্তু শপথ নেবেন যেই মুখ্যমন্ত্রী হোক না কেন। পরিষদীয় দলনেতা নির্বাচিত হবে আগামীকাল। তারপরেই 9 মে অর্থাৎ 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই দিনকেই কিন্তু বাঙালি আনায় কিন্তু এই রাজভবনে, কলকাতা রাজভবনে, সেখানেই শপথ গ্রহণ পাঠ করাবেন রাজ্যপাল। এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে এক ঝাঁক ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা কিন্তু সেখানে থাকার কথা আছে। পাশাপাশি
আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আসামের যে পুনরায় নির্বাচিত হয়েছেন বিজেপি সরকার, সেখানেও হেমন্ত বিশ্ব শর্মা আছেন, তারও কিন্তু অতিথি হিসাবে আসার কথা। এখন এই অতিথিদের তালিকাও কিন্তু তৈরি করছে বিজেপি। এর সাথে যেটা প্রশাসনিক রদবদল, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা কিছুক্ষণ আগে আমরা যেটা হাতে পেয়েছি যে অজয় পাল শর্মা, যাকে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো, তাকে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের মাথায় বসানোর কিন্তু একটা আলোচনা চলছে। তিনি আসলে অর্থাৎ সন্ত্রাসী দমনে সেটার কাজ করবেন 2 বছর, তারপর তাকে ডিলিট করা হবে, এমনটাই দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। সুকান্ত, অনেকগুলো তথ্য জানলাম, নিশ্চয়ই আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলায় স্তিমিত হলো মমতা ব্যানার্জির প্রতাপ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর অজেয় নয় তার দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে দুঃসময়ের মুখোমুখি দিদি খ্যাত এই রাজনীতিবিদ। গেল 15 বছরের রাজত্বে বাধা এসেছে অনেকবারই, তবুও পিছু না হটা সেই মমতা ব্যানার্জিকেই হার মানতে হলো এবার। পরনে সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চটি, সাদামাটা হলেও মমতা ব্যানার্জির রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই আইকনিক তার এই পোশাক। পশ্চিমবঙ্গের প্রতাপশালী রাজনীতিবিদ মমতার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। 70 দশকে কংগ্রেসের একজন কর্মী হিসেবে খাতা খোলেন রাজনৈতিক জীবনে। ছিলেন ইন্দিরা গান্ধীর গভীর অনুরাগী। বেড়ে ওঠেন সময়ের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছত্রছায়ায়। 1979 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হন মমতা ব্যানার্জি। 84 লোকসভা নির্বাচনে প্রবীণ সিপিএম নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তাক লাগান তিনি। পরে আরও 6 বার লোকসভা সদস্য নির্বাচিত হন মমতা ব্যানার্জি। মমতা প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন 1991 সালে। 98 কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। জমি রক্ষা ও কৃষকদের আন্দোলন সহ বেশ কয়েকটি আলোচিত রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেত্রী। 2009 সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। 2 বছর পর কংগ্রেসের সাথে গাঁটছড়া বেঁধে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় তুলে নেয় মমতার দল। পতন হয় 34 বছরের বাম শাসনের। রাজ্যের ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 2016 আর 2021 সালেও অব্যাহত থাকে সেই ধারাবাহিকতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ, কয়লা দুর্নীতি মামলা, এমনকি অর্থ পাচার ইস্যুতেও জড়িয়েছে দলের নাম। সবশেষ যুক্ত হয় আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড ইস্যুটি। এসব ঘটনায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সততার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। ডাক উঠেছে পদত্যাগেরও। বিধানসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীনদের দাপটের কাছে থেমে গেল মমতা ব্যানার্জির চূড়া ফুলের জয়গান। অনিক রহমান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচনার অন্যতম কেন্দ্র ছিলেন তারকা প্রার্থীরা। অভিনেতা থেকে পরিচালক, রূপালী পর্দার পরিচিত মুখরা নেমেছিলেন ভোটের লড়াইয়ে। কিন্তু রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দিল? ফলাফল বলছে বড় ধাক্কাই খেয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরা। বিজেপির ঢেউয়ে ভেসে গেছে অনেকের রাজনৈতিক স্বপ্ন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারও লড়েছেন এক ঝাঁক তারকা প্রার্থী। রূপলী পর্দা থেকে রাজনীতির ময়দানে নেমে কারোর ভাগ্যে জুটেছে জয়, আবার কারোর ভাগ্যে পরাজয়। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থীকেও। অন্যদিকে বিজেপির হয়ে লড়া বেশ কয়েকজন তারকা প্রার্থী পেয়েছেন বড় জয়। তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বারাহানগরে প্রায় 17,000 ভোটে পরাজিত হয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। এর আগে 2024 সালের উপনির্বাচনে এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ব্যারাকপুরে তৃণমূলের আরেক তারকা প্রার্থী রাজ চক্রবর্তী দ্বিতীয়বারের মতো ভোট যুদ্ধে নেমে বিজেপির কৌস্তব বাগচির কাছে হারলেন 15,000-এর বেশি ভোটে। ভোটে হেরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীও। তৃণমূলের এই প্রার্থীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। দমদমে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু হেরে যান বিজেপির অরিজিৎ বক্সির কাছে। অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি শ্যামপুর আসনে তুলে নিয়েছেন বড় ব্যবধানে জয়। সোনারপুরে মুখোমুখি হয়েছেন 2 তারকা প্রার্থী। সেখানে বিজেপির রূপা গাঙ্গুলির কাছে বড় ব্যবধানে হেরে যান তৃণমূলের লাভলি মৈত্র।
শিবপুরেও জয় পেয়েছেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের মুকুট ওঠে তার মাথায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। তামিলনাড়ুর নির্বাচনে বাজিমাত করল টিভিকে। প্রথম ভোটেই চমক দেখালেন সুপারস্টার থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে 107টি আসন পেয়েছে নায়কের দল। রাজ্য জুড়ে চলছে নেতাকর্মীদের আনন্দ উল্লাস। অবশ্য তামিলনাড়ুতে সরকার গঠনে ম্যাজিক ফিগার 118, তাই 234 সদস্যের বিধানসভায় সরকার গড়তে আরও 11টি আসন প্রয়োজন টিভিকের। সেক্ষেত্রে কংগ্রেস ও বাম দলগুলোর সাথে জোট করতে হবে তাদের। নির্বাচনে 7টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডিএমকে। 2024 সালে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয় থালাপতি। গঠন করেন তামিলাগ ভেত্রি কাজাগাম টিভিকে নামে দল। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায়ও সোচ্চার হন তিনি। মাত্র 2 বছরেই তাক লাগানোর সাফল্য দেখালো নবীন দলটি। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যারা এই চুক্তি নিয়ে সমালোচনা করছেন তাদের অন্যান্য দেশের সাথে পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে ভারত। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। এছাড়া তিনি জানান, জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটাও সর্বোত্তম সেটাই আমরা নিব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশের অনুকূলে চুক্তিটি কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তিনি জানান, এই চুক্তি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তা সমাধানেরও সুযোগ আছে। দেশের স্বার্থ সুরক্ষার দিকেই নজর দেবে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়, যা ইচ্ছে করলেই বাতিল করা যায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র 301 ধারার অধীনে বিভিন্ন দেশের ক্ষেত্রে বাণিজ্য তদন্ত শুরু করেছে। মন্ত্রী জানান, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এই ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো। এই বিষয়টি প্রতিনিধি দলের নজরে আনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমার মনে হয় আরো একটা বড় অ্যামাউন্ট বলতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে একটা বিগ অ্যামাউন্ট, প্রায় 30 থেকে 35% ব্যয় বেড়ে যাবে। তার মানে কয়েকজন জেলা প্রশাসক ল্যান্ড অ্যাকুইজিশনটা করতে সক্ষম হলো না বিদায় রাষ্ট্রকে প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় করতে হবে। এটি যদি হয় বাস্তবায়ন প্রক্রিয়া, ম্যানার, নেচার, নিশ্চয়ই সেই প্রকল্পর সুফল জনগণ পায় না, রাষ্ট্র উপকৃত হয় না। আমাদের উপস্থাপনটা অত্যন্ত চমৎকার, প্রকল্পটা দরকার, এখানেও আছে দেখছি 14 থেকে 19% আভ্যন্তরীণ লভ্যাংশ হবে, সবই ঠিক আছে। কিন্তু এই প্রকল্প যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতীতে হয়েছে, অতীতে সরকার তো করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই যে কোনো প্রকল্পের ক্ষেত্রে। সেটিতে যদি আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আমি খুব
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম, আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে, যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। আমরা যদি নিজেদের অর্থ নিজেদের প্রয়োজনে ব্যয় করতে জানি এবং শিখি, তাহলে এই মেগা প্রকল্প নিশ্চয়ই জনগণকে সুফল দেবে। নতুবা এটা একটা আনুষ্ঠানিকতা হয়, রাষ্ট্রের অর্থের অপচয় হয়, ব্যয় হয়, সরকার তা চায় না। আমাদের উন্নয়ন দরকার, কোনো সন্দেহ নেই, বড় প্রকল্প দরকার, কোনো সন্দেহ নেই, লাভজনক প্রকল্প সেটাও লাগবে, কোনো সন্দেহ নেই। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, 20 কোটি লোক বসবাস করে ছোট্ট একটা দেশে, কোনো সন্দেহ নেই, তা তোমাদের দরকার। কিন্তু তা অ্যাচিভ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা পরিবর্তন দরকার, কমিটমেন্ট দরকার, বিচক্ষণতা দরকার। আমি এই 2 মাসে অনেক সংস্থার সাথে কথা বলেছি, যারা আন্তর্জাতিক সংস্থা, জাইকা বলেন, ধরেন কোরিয়ান অনেকগুলি সংস্থা আছেন। দর্শক, রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি সেখানে ছিলাম। নতুন করে হাওড় অঞ্চলে আর ভারী বৃষ্টি না হওয়ায় নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনার বিভিন্ন হাওরে তলিয়ে আছে 22,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 70,000 কৃষক। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। ধান কাটার শ্রমিক নিয়েও আছে সংকট। বানের পানিতে ডুবেছে কিশোরগঞ্জের 10,500 হেক্টর জমির ফসল। হবিগঞ্জে তলিয়েছে 11,500 হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় 66% ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে 95% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর বোরো ফসল। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী। একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, অন্যদিকে শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকদের দুর্দশার বিস্তারিত জানবো সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। হাওরের জেলা সুনামগঞ্জের 3 লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বোরো ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সকল আচার অনুষ্ঠান। প্রায় 150 কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। সব ভাঙিয়া গেছে, বিয়া সাথে করতে আছি, কত আনন্দ আছি, সত্যি কথা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, শান্তি বাড়ি সামান্য ধান কাটাইছিলাম, যেখানে 700 টাকা খামলা রোজ আছে, 1200-1300 সামান্য যাই কাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সব তা ঠিক মতো গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাইব, আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালি ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সবকিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মানে পাইছি না। মেশিন আনছি, মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? এখন আমরা উপায়টা কইরা দেন। 6,000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে দানের যে অবস্থা, লম্বা লম্বা গেরাইয়া, ই দান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ই দানে আর কোনো কাজ হবে না। তুই বারে বুকানি যায় না, বেসবারে বুকানি যায়, নষ্ট হইয়া করে ঘুমাই ঘুরে যায়, গেরাইয়া যায়। খেলে তো পাওয়ার তো বানিয়ে নিছে কি বলে আমরা ঈদ করতাম কিভাবে, ঠেকাও তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম, ঈদের পুষিও নাই, কুতো নাই, আমরা বলে ফিরেও পারতাম কিনা, বাচ্চা পারতাম কিনা, আমরা ও চিন্তা করছি।
বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এমপি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা নিয়ে। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা করছি। আর যে আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটার সম্পর্কে এই মুহূর্তে আমি মন্তব্য করব না। আশঙ্কাটা আতঙ্ক থেকেও হতে পারে, সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নেক্সট কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের সময় কেন হামের টিকা দেয়া হয়নি বিষয়টি খতিয়ে দেখবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, এর মধ্যেই 1,61,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে, বিশেষ ক্যাম্পেইনের বাকি টিকাও দেয়া হবে। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পরিচয়পত্র দেয়া হচ্ছে, ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করতে সিটি কর্পোরেশনগুলো ব্যবস্থা নিয়েছে বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। এবছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান তিনি। আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। ম্যাসিভ স্কেলে খুব সিরিয়াসলি অনেক বেশি এক্সটেন্সিভলি আমরা টিকা দেওয়া চালিয়ে গেছি। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 2 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 8 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 18 জন। চিকিৎসাধীন রয়েছেন 112 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 19 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানবো। রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আজ নতুন রোগী ভর্তি হয়েছেন কতজন, আর চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? লোপা যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, অর্থাৎ গতকাল সোমবার বিকেলে কিন্তু একজন রোগী এই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার নাম জুনায়েদ, বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। তিনি মারা গেছেন এবং এখন অবধি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যটি যদি আপনাকে দেই, যে এখানে গেল 24 ঘন্টায় 9 জন রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে, এবং এখন পর্যন্ত ভর্তি আছেন 29 জন। আমরা যে ওয়ার্ডটিতে আছি এই ওয়ার্ডটি ছাড়াও আরও একটি আইসোলেশন ওয়ার্ড পেছনে করা হয়েছে। এবং আরেকটি তথ্য দিতে চাই যে রংপুর যে বিভাগ আছে, রংপুর বিভাগে গেল যে 24 ঘন্টায় আছে সেই 24 ঘন্টায় প্রায় 49 জন রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এ নিয়ে এই বিভাগে
30 মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো 944 জনে, এবং এর মধ্যে পুরো যে রংপুর বিভাগ জুড়ে আছে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এখন পর্যন্ত 59 জন, এবং এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। তার মধ্যে প্রথম যেটি বললাম যে তার নাম, একজনের নাম জোনাইদ এবং আরেকজনের নাম রাশেদ জাকির, এবং প্রথম 18 এপ্রিল তানজিদ নামে একজন মারা যান এই ওয়ার্ডের ভিতরে। এবং আরেকটি তথ্য দেই যে 1 জানুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত 116 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ নমুনাটি ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে 45 জনের হাম এবং 6 জনের রুবেলা শনাক্তের তথ্য দিয়েছে রংপুরের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জনাব ডক্টর গাউসুল আজিম। অর্থাৎ রংপুর বিভাগে এই হামের পরিস্থিতিটা কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তবে হাসপাতালে যারা রোগী আছেন তারা যেটি বলছেন যে চিকিৎসা সেবায় তারা ঘাটতি দিচ্ছেন না। যেমন এই ওয়ার্ডের অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ফোকাল পারসন ডাক্তার আনম তানবীর চৌধুরী, তিনি যেটি জানিয়েছেন যে সর্বোচ্চ চেষ্টা তারা করা হচ্ছে। এরই মধ্যে যে 4 জন মারা গেছে তারা খুবই খারাপ পরিস্থিতি যাওয়ার কারণে মারা গেছে, তবে তাদের রক্ত পাঠানো হয়েছে ঢাকায়। এখন পর্যন্ত তারা হামে শনাক্ত কিনা সেটি তারা এখনো নিশ্চিত নন, তবে হামের উপসর্গ নিয়ে তারা মারা গেছে। লোপা মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে এই পর্যন্ত প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য প্রযুক্তি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে ডিসিদের সাথে সশস্ত্র বাহিনী বিভাগের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম জানান, সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে তাল মেলানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, সরকার তার দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করার জন্য ডিসিদের যে অবস্থান থাকার কথা সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে কিভাবে আরও দক্ষ জনবল সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিরক্ষা উপদেষ্টা। বিগত নির্বাচনে সেনাবাহিনী ও জেলা প্রশাসকরা যে সম্পর্ক বজায় রেখে কাজ করেছে সেটাকে জোরদার করা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার কথাও জানান তিনি। যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ জাতির কাছে সজীব রাখতেই সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেশনে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান 30,000 বীর নিবাস প্রকল্পের মধ্যে 17,000 সম্পন্ন হয়েছে। তবে এসব ঘর নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম পুনরাবৃত্তি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিতে জেলা প্রশাসকদের কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। এতে আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অস্ত্র মামলার পলাতক আসামি ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেফতারে অভিযান চালানো হয়। নিজ ঘর থেকে ধরা হয় তাকে। এই খবর ছড়িয়ে পড়লে শামীমের সমর্থকরা জড়ো হয় সেখানে। এক পর্যায়ে হামলা চালায় পুলিশের উপর, ছিনিয়ে নেয় শামীমকে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় পুলিশের একটি ওয়াকিটকি ও 2টি মোবাইল। পরে সকালে র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় শামীমের স্ত্রী সহ 12 জনকে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। র্যাব এবং বিজিবি পরবর্তীতে সকালে আমাদেরকে সাপোর্ট দেয়। তাদের সাপোর্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। চীনের উত্তর পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে চীন সরকার। একসময়ে এই অঞ্চলের জনগোষ্ঠীর ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালনে
প্রতিবন্ধকতার অনেক অভিযোগ থাকলেও সময়ের সাথে সাথে বদলেছে সেই চিত্র। এখন ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধন করে চীনা সরকার সেখানে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করছে। ফলে জাতীয় ঐক্য রক্ষা, উগ্রবাদ নিয়ন্ত্রণ সহজ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে অবস্থিত শিনজিয়াং ইসলামিক ইনস্টিটিউট। ইনস্টিটিউটের ক্লাসরুম জুড়ে চলছে আরবি শেখার কার্যক্রম। পাঠ্যসূচির অংশ হিসেবেই এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর জন্য এমন ব্যবস্থা। এখানে ক্রীড়া স্টেডিয়াম, খেলাধুলার মাঠ, গানের জন্য স্থান, ছাত্রাবাস রয়েছে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য প্রশিক্ষণ স্থলও রয়েছে। সব মিলিয়ে এটি একটি সজ্জিত ক্যাম্পাস। এই ক্যাম্পাসে মূলত স্নাতক ও সিনিয়র কলেজ পর্যায়ে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া শিনজিয়াং অঞ্চলের অন্যান্য শাখায় জুনিয়র কলেজ ডিগ্রি বা ডিপ্লোমাও দেওয়া হয়। গত বছর স্নাতকদের শেষ ব্যাচ স্থানীয় ধর্মীয় সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। এবছর নতুন করে আরও 150 জন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানের পরিধি বাড়াতে এখানে আছে সুবিন্যস্ত লাইব্রেরি ও বিশেষায়িত ডিজিটাল ক্লাসরুম। এখানকার কার্যক্রমগুলো আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা আরো এগিয়ে নিতে সহায়তা করে। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। চীনের শিনজিয়াং প্রদেশের এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এখানকার উইঘুর মুসলিম সম্প্রদায়ের জন্য। বিশেষত চীনা ভাষার পাশাপাশি উইঘুর এবং অ্যারাবিক ভাষায়ও এখানে শিক্ষাদান করা হয় চীনের এই উইঘুর মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য, যা এই অঞ্চলকে এবং এখানকার শিক্ষা ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন এখানকার সকলেই। ক্লাসরুমের পাশেই শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা সুবিশাল মসজিদ। দারুণ নকশাখচিত, সৌন্দর্যমণ্ডিত এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। উরুমচির চেংজি বিশ্ববিদ্যালয়ের উইঘুর ভাষার ক্লাস এই অঞ্চলের অধিবাসীদের জন্য আরও এক বিশেষায়িত কার্যক্রম। বিভিন্ন বিষয়ের পাশাপাশি এখানে আরবি ও উইঘুর ভাষাভাষীদের জন্য এই কার্যক্রমের ব্যবস্থা করেছে চীন সরকার। এই কোর্সটি এই বিশ্ববিদ্যালয় 1999 সাল থেকে চালু আছে। 2009 সালে ব্যাচেলর বা স্নাতক পর্যায়ের মেজর প্রোগ্রাম চালু করা হয়। এই বিশ্ববিদ্যালয় রেগুলার ক্লাসের জন্য পরিচিত, বিশেষ করে সন্ধ্যা বা রাতের ক্লাসও নেওয়া হয়। চীনের সাংহাইতে চিয়াও তাও ইয়ান মসজিদেও এই অঞ্চলের মুসলিমদের জন্য বিশেষ প্রার্থনার স্থান। এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। লোক সংখ্যা কম হয়, তবে শুক্রবার জুম্মার নামাজের সময় এই মসজিদ ভরে যায়। সরকারের দাবি, বর্তমানে চীনে ধর্মীয় স্বাধীনতা ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি। আহমেদ রেজা, যমুনা নিউজ, শিনজিয়াং, চীন। 7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে, যেখানে জায়গা পেতে যাচ্ছেন তানিল সালিক, পিয়াস নোভা, আলামিন মিঠু চৌধুরীদের মতো সম্ভাবনাময়ীরা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার শাহিন হাসান। শুধু তাই নয়, রোনান ডেকলানদেরও আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে একই সময়ে ঢাকায় সান মারিনোগামী আরেকটি জাতীয় দলের ক্যাম্প থাকায় তাদের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনাও আছে। সান মারিনোর মতো মালদ্বীপেও পাঠানো হবে জাতীয় দল। বাস্তবিক অর্থে সেটা হবে ছায়া জাতীয় দল। হামজা সমিত সেই দলে না থাকলেও লিগের উদীয়মান সেরা পারফর্মারদের নিয়েই গড়া হয়েছে সম্ভাব্য 36 জনের প্রাথমিক তালিকা। প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে দেশি বিদেশি কারা যাচ্ছেন? প্রাথমিক এখন একটা যে আমাদের কোর্স আমরা যে লিস্টটা করছি, এখানের মধ্যে দেখা গেছে কি মানে বর্তমান ইয়াং যা যে সব প্লেয়ারগুলো আমাদের লিগে ভালো করতেছে, ওরকম একটা নিয়ে আমরা একটা প্রাইমারি লিস্ট করছি 36 জনের। মানিক আছে এখানে, তারপরে আমাদের আলামিন আছে, নোভা আছে, তারপরে এই এরকম বর্তমানে এই মানে এই মৌসুমে যারা যারা, হ্যাঁ ওরা তো উইঙ্গারে আছে, ওরা আছে, মুর্শিদরা আছে, এখানের মধ্যে তানিলরা আছে, ডেকলানরা আছে, যারা যারা আসবে ওদেরকে নিয়ে আর কি ফরওয়ার্ডটা সাজানো। রোনান ডেকলানদের পরীক্ষা না থাকলে তাদেরও নেয়ার ইচ্ছে টিম ম্যানেজমেন্টের। এই দলে থাকছেন সদ্য সাফ অনূর্ধ্ব 20 দলের বেশ কয়েকজন। একই সময়ে সান মারিনোতে যাওয়া অপর জাতীয় দলটির ক্যাম্প ঢাকায় থাকায় তাদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলার চেষ্টা করা হবে। অবশ্যই ক্যাম্পটা অভাব হইলে তো আমরা অবশ্যই করবো, এটা তো আমিও চাইবো, আমার কোচও চাইবে এবং ন্যাশনাল টিম কোচও চাইবে একটা ম্যাচ খেলার জন্য, সেটা তো আমরা অবশ্যই করবো। যেহেতু আমরা 30 তারিখ ওখানে যাব, আমাদের খেলা হয়তো বা 1 তারিখ পড়বে, হ্যাঁ যেটা আমরা এখন জানি, তাহলে তো অবশ্যই আমাদের এখানে ম্যাচ খেলে যেতে হবে।
7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। পরদিন ঘোষণা করা হতে পারে হামজা সুমিতদের হেড কোচের নাম। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। আমাদের সাথেই থাকুন।